তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 6 থেকে পার্ট 5 নিয়ে আলোচনা করব। আজকে কথা বলবো উদ্ভিদ কোষ নিয়ে। উদ্ভিদ কোষ মানে উদ্ভিদ কোষের ছবি কিভাবে আঁকবে, তার সাথে এর ভিতরে কি কি কোষাঙ্গাণু থাকে, কোন কোষাঙ্গাণু প্রাণী কোষে থাকে উদ্ভিদ কোষে থাকে না, উল্টোটাও মানে উদ্ভিদ কোষে থাকে প্রাণী কোষে থাকে না, সেগুলো নিয়ে আলোচনা করব। তার সাথে বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য যেগুলো উদ্ভিদ কোষে দেখা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। খুব ভালো করে দেখে নাও, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন। ছবিটাও খুব ভালো করে দেখে নাও। চলো শুরু করা যাক। দেখো বোর্ডে আমি এইরকম একটা হেক্সাগোনাল একটা স্ট্রাকচার এঁকেছি, যেটা হলো উদ্ভিদ কোষ সাধারণত এইরকম দেখতে হচ্ছে, ঠিক আছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখো বাইরে একটা আবরণ আমি এঁকেছি, বাইরে একটা স্তর এঁকেছি। এই যে বাইরের স্তর, এটার নাম হলো কোষ প্রাচীর, ঠিক আছে। এই কোষ প্রাচীর তাহলে কোনটা? এই জিনিসটা হলো কোষ প্রাচীর, ঠিক আছে। তাহলে কোষ পর্দা কোনটা? এই যে ভিতরেরটা, এইটা হলো কোষ পর্দা। আচ্ছা, এখানে বলে রাখি, অনেক সময় ছবি আঁকার সময় বা এরকম কেউ কিছু দেখাবার সময় অ্যারোটা অনেকে এই দিকে দেয়, সেটা কিন্তু হবে না। অ্যারোটা সবসময় যেটাকে পয়েন্ট করছো সেইটার দিকেই হবে। তাহলে বাইরে রয়েছে কোষ প্রাচীর, তার ভিতরে রয়েছে কোষ পর্দা, ঠিক আছে। কোষ প্রাচীর উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর বেশ পুরু হয়। উদ্ভিদকে বিভিন্ন বাইরের থেকে, যেহেতু উদ্ভিদ ওর জায়গা মুভ করে নিজেকে বাঁচাতে পারে না, পরিবেশ থেকে পালিয়ে যেতে পারে না, ওই জায়গাতেই ওকে দাঁড়িয়ে থেকে পরিবেশটাকে মানে সহ্য করতে হয়। পরিবেশ মানে ধরো ওয়েদার খারাপ হচ্ছে, ভালো হচ্ছে, বৃষ্টি, প্রচুর জলীয় বাষ্প, বা ধরো শুষ্ক আবহাওয়া, তার সাথে ধরো ঝড়, সমস্ত কিছু ওকে সহ্য করতে হয়। সেই জন্য উদ্ভিদের যে প্রত্যেকটা কোষ, তার বাইরে এই কোষ প্রাচীর থাকে, ঠিক আছে। এই কোষ প্রাচীরের মধ্যে দিয়ে কিছু কিছু জিনিস প্রবেশ করতে পারে, সব কিছু নয়। আচ্ছা, এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর কিন্তু কোষকে বাঁচায়। মানে ধরো একটা উদ্ভিদ কোষকে নিয়ে যদি তুমি লঘু সারক দ্রবণে রাখো, মানে হাইপোটনিক দ্রবণের মধ্যে রাখো, সেক্ষেত্রে বাইরে থেকে ভেতরে কিন্তু জলটা প্রবেশ করতে পারে না। সেম জিনিস যদি আমরা প্রাণী কোষের ক্ষেত্রে করি, একটা প্রাণী কোষকে নিয়ে লঘু সারক দ্রবণে, মানে সেই কোষটার থেকে কম লঘু সেই রকম দ্রবণের ভিতরে রাখি, সেই কোষটা কিন্তু ফুলে উঠবে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেটা হবে না, কারণ এর বাইরে কোষ প্রাচীর আছে, ঠিক আছে। কোষ প্রাচীর সাধারণত সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন এগুলো দ্বারা গঠিত হয়। এইটার জন্যই উদ্ভিদের এই যে কাষ্ঠল যে অংশটা দেখতে পাই, সেটা আসলেই উদ্ভিদের কোষ প্রাচীর। এরপর ওর ভিতরে থাকে কোষ পর্দা, যেটা হলো কোষকে ঢেকে রাখছে এবং নির্দিষ্ট একটা শেপ দিচ্ছে। যেমন সাইটোপ্লাজম ওর ভিতরে থাকছে, নিউক্লিয়াস, এই সমস্ত কোষ অঙ্গাণুগুলো এর ভিতরেই থাকছে, সেটা হলো কোষ পর্দা। এর ভিতরেই তাহলে যে মোস্ট ইম্পর্টেন্ট যে কোষ অঙ্গাণু, প্রাণী কোষ, উদ্ভিদ কোষ দুটোর ক্ষেত্রেই দেখা যায়, সেটা হলো নিউক্লিয়াস। এখানেই নিউক্লিয়াসটা এইখানে অবস্থান করছে। দেখো আমি যেহেতু মানে এগুলো তো খুব মোটা পেন, সেই জন্য খুব ফাইন আঁকা এগুলো দিয়ে পসিবল নয়। এইটা ধরে নেওয়া হলো নিউক্লিয়াস। এর ভিতরে এরকম জালকাকার অংশ আছে, নিউক্লিয় লাসও আছে, ঠিক আছে। আর নিউক্লিয়াসের এই যে মানে বাইরের যে নিউক্লিয় পর্দা, সেগুলোকে এরমভাবে আঁকবে। আর জায়গায় জায়গায় নিউক্লিয় ছিদ্র মানে নিউক্লিয় রন্ধ্র থাকে, সেগুলোকেও বোঝাতে হবে, ঠিক আছে। তাহলে এইটা হলো নিউক্লিয়াস। তাহলে এইখানে লিখছি, এটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের গঠন কিন্তু আমি যখন প্রাণী কোষটা এরকমভাবে ছবি এঁকে পড়িয়েছি তখন পুরোটা বলে দিয়েছি, ঠিক আছে। নিউক্লিয়াসের সাথেই রয়েছে, দেখো দুপাশে দুটো এঁকেছি, একটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম একটা বা এন্ডোপ্লাজমিক জালিকা, একটা হলো মসৃণ আর একটা হলো অমসৃণ। অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা মানে ওর গায়ে রাইবোজোম আছে। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা মানে ওর গায়ে রাইবোজোম নেই। তাহলে দেখো এই যে এন্ডোপ্লাজমিক যে জালিকাটা এঁকেছি, এর গায়ে দেখো দানা 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 এঁকেছি, তাহলে এইগুলো হলো রাইবোজোম। যখনই কোনো কিছুর গায়ে দেখবে দানা দানা হয়ে থাকে, সেটাকে কিরম মানে সেই সারফেসটা মসৃণ নয়, সেজন্য এটার নাম হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। ক্লিয়ার? সেজন্য এখানে শর্টে লিখেছি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। ক্লিয়ার? আর এপাশে দেখো নিউক্লিয় পর্দা থেকেই বার হয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এঁকেছি, যেটার গায়ে কোনো দানা দানা কিছু নেই, এটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ঠিক আছে। তাহলে এটা হলো এটা। এরপর আসি হলো
গলগি বডি। এখানে ধরো আমি গলগি বডি এঁকেছি, এরকম অনেকগুলো থলির মতো অংশ একসাথে আছে, ভেসিকেল আছে, টিউবিউল আছে, এগুলো একসাথে মিলে গলগি বস্তু তৈরি করেছে। গলগি বস্তু কি করে, বিভিন্ন জিনিস সংশ্লেষ করে, হরমোন উৎসেচক সংশ্লেষ করে এবং ক্ষরণ করতে সাহায্য করে, পরিবহনেও সাহায্য করছে। এখানে এঁকেছি ধরো তোমার লাইসোজোম, ঠিক আছে। লাইসোজোম হলো, এখানে বলে রাখি, একক পর্দা বিশিষ্ট একটা কোষ অঙ্গাণু, যেটা কোষকে তার যদি যে কোষগুলো খারাপ হয়ে যায় বা কোষ অঙ্গাণু খারাপ হয়ে যায় সেগুলোকে সরিয়ে দিচ্ছে। তারপর হলো এর ভিতরে এঁকেছি হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কী করে, কোষে শক্তি যোগান দেয়। উদ্ভিদে একটা যেহেতু কোষ, তার ভিতরেও বিভিন্ন রকম কার্য বিপাক ক্রিয়া হয়, সেই জন্য সেইগুলো হওয়ার জন্য শক্তি লাগে, সেই শক্তি আসে মাইটোকন্ড্রিয়া থেকে। এটা হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াটা আমি বড় করে আঁকছি। মাইটোকন্ড্রিয়া যখন আঁকবে এরকম একটা আঁকবে ওভাল শেপ। মাইটোকন্ড্রিয়া দ্বিপর্দা বেষ্টিত, সেই জন্য এরকম আঁকবে। আর এর ভিতরে এই রকম আঙুলের ন্যায় প্রবর্ধক আছে, এরকম একটা, আর এপাশ থেকে এরকম একটা। এবার এতটা ডিটেল তো এইখানে দেখানো সম্ভব নয়, সেজন্য আঙুলের মতো প্রবর্ধকগুলো এরমভাবে দেখিয়েছি। এই আঙুলের মতো প্রবর্ধকগুলোকে বলে ক্রিস্টি, ঠিক আছে। কি বলে লিখে দিচ্ছি, এটাকে বলে হলো ক্রিস্টি, ঠিক আছে। এটা দ্বিপর্দা বেষ্টিত একটা কোষ অঙ্গাণু। এরপর আসি হলো উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেটা দেখা যায়, সেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো তোমার প্লাস্টিড। প্লাস্টিড কী করে, সাধারণত উদ্ভিদে সালোক সংশ্লেষে সাহায্য করে, তাছাড়া কোনো বস্তু সঞ্চয়ে সাহায্য করে। যেমন ধরো তোমার এই মানে ক্লোরোপ্লাস্ট আমরা বলি, ক্লোরোপ্লাস্টিড, এর ভিতরে কি হয়, সালোক সংশ্লেষ প্রক্রিয়া মানে হচ্ছে, তাহলে উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করছে। এখানে দেখো যে এঁকেছি, এইটা হলো তোমার ক্লোরোপ্লাস্টিড, এইটা হলো ক্লোরোপ্লাস্টিড, ঠিক আছে। ক্লোরোপ্লাস্টিডটা কীরকম দেখতে হয়, ধরো এই টাইপের হয়, এরম একটা, এটাও দ্বিপর্দা বেষ্টিত, সেজন্য দুটো পর্দা অবশ্যইভাবে আঁকতে হবে, দুটো পর্দা আঁকলে। আর এর ভিতরে এরকম থলির মতো অংশ অনেকগুলো হয়ে থাকে। যেমন ধরো আমরা কয়েনকে একটার পর একটা রাখলে যেরকম একটা থাক হয়, সেই জিনিসটাই এর ভিতরে থাকে। এরকম বেশ কতগুলো এরকম পয়সার থাকের মতো এরকম আঁকবে। এইগুলোকে বলে হলো তোমার গ্রানা। এগুলোকে কি বলে, সবকটাকে একসাথে গ্রানা। এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, কিন্তু একের বেশিকে বলে গ্রানা। ওকে, তাহলে সিঙ্গেলে মানে যখন একটা এরকম থাক বোঝাচ্ছি সেটা হলো গ্রানাম, একটা মানে একাধিক বোঝালে গ্রানা, মানে এটা আর এটা এই দুটোকেই বোঝাচ্ছে, তাহলে সেগুলোকে বলছে হলো গ্রানা। ক্লিয়ার? তোমরা গ্রানা পড়লেই হবে, মানে এক বচন বহু বচন আলাদা করার দরকার নেই। তারপর হলো এই যে চাকতির মতো অংশগুলো, এগুলো একটার সাথে একটা এরকমভাবে যুক্ত থাকে। এর ভিতরে যে এরকম তরল অংশ থাকে সেইটা হলো তোমার স্ট্রোমা। আর এই যে একটা গ্রানার সাথে একটা গ্রানায় যে কানেক্টেড হয়েছে, কানেকশান হয়েছে, এগুলোকে বলে স্ট্রোমাল ল্যামেলা। কি বলে, বেশ কিছু নাম এগুলো পড়ে রাখবে যাতে বুঝতে সুবিধা হয়। এটা হলো স্ট্রোমা ল্যামেলা। এই যে গ্রানাগুলো আঁকলাম, এইখানে এঁকে দেখাচ্ছি, এখানে এই যে এক একটা গ্রানা, এই গ্রানার ধরো এই যে একটা চাকতির মতো অংশ, এটাকে বলে থাইলাকয়েড। এই থাইলাকয়েডের ভিতরে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সংঘটিত হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা হলো ক্লোরোপ্লাস্টিড, উপরে যেটা দেখালাম, ঠিক আছে। আর মাঝখানে যেটা বড় করে এঁকেছি সেইটা হলো গহ্বর, ঠিক আছে। তোমরা আগের পর্বটা যদি দেখে থাকো সেক্ষেত্রে বুঝতে পারবে, প্রাণীকোষ যখন আমি পড়িয়েছিলাম মাঝখানে বড় করে নিউক্লিয়াস এঁকেছিলাম, কারণ প্রাণীকোষের ক্ষেত্রে নিউক্লিয়াস মোটামুটি মাঝখান বরাবর থাকে, এক্স্যাক্ট মাঝখানে না হলেও মোটামুটি মাঝখান বরাবরই থাকে। এখানে কিন্তু দেখো মাঝে একটা বড় গহ্বর রয়েছে। উদ্ভিদ কোষ যত ম্যাচিওর হতে থাকে, যত বড় হতে থাকে, তখন কি হয়ে যায়, ওই গহ্বরটা ক্রমশ বড় হতে থাকে। আর যখন এই গহ্বরটা বড় হয়ে যায়, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস সহ অন্যান্য সমস্ত কোষাঙ্গাণুগুলো দেখো সাইডে চলে গেছে, ওই মাঝখানে মেজর জায়গাটা নিয়ে বসে আছে। এই অ্যারেঞ্জমেন্টটাকে বলছে হলো
প্রাইমর্ডিয়াল ইউট্রিকল, ঠিক আছে, এখানে নামটা আমি লিখছি প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা বারবার আসে, ধরে নাও তোমাদের ফার্স্ট টার্মে এটা এসেই গেছে, এইরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচণ্ড ইম্পর্টেন্ট। তাহলে কি হলো, উদ্ভিদ কোষ যখন ম্যাচিওর হচ্ছে বা ক্রমশ বড় হচ্ছে, একদম যে উদ্ভিদ কোষ খুব সবে মাত্র হয়েছে আর কি, মানে নতুন একটা কোষ থেকে হয়েছে, সে তাদের ক্ষেত্রে অতটা প্রমিনেন্ট বোঝা যায় না। যত ম্যাচিওর হতে থাকে কি হয়, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস সহ অন্যান্য সমস্ত কোষাঙ্গাণু সহ সমস্তটা সরে যায় সাইডে, আর ও মাঝখানে গহ্বরটা অবস্থান করে। এই যে অ্যারেঞ্জমেন্ট, এই যে বিন্যাস, এই বিন্যাসটার নাম হলো প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। অনেক স্টুডেন্টরা ভুল করে, ভাবে মাঝের এই গহ্বরটার নাম হলো প্রাইমর্ডিয়াল ইউট্রিকল, সেটা নয়। এই যে অ্যারেঞ্জমেন্ট, এই যে বিন্যাস যেটা হচ্ছে সেটাকে বলছে। এবার তোমরা বলবে মাঝে এই যে এত বড় গহ্বর হচ্ছে কি কাজে লাগছে? মাঝের এই যে গহ্বর, সেটার কাজ হলো এর ভিতরে অনেক সময় হাওয়া ভর্তি থাকে, অনেক সময় ওদের রেচন পদার্থ ভর্তি থাকে, অনেক সময় ওর ভিতরে বিভিন্ন রকম খাদ্যবস্তু সঞ্চিত থাকে। এই জিনিসগুলো কচুরিপানার ক্ষেত্রে এই যে গহ্বরের ভিতরে হাওয়া বা বাতাস পূর্ণ থাকে, সেই জন্য ওরা হালকা হয়ে ভাসতে পারে। ওকে, ধরো অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রে, অর্জুন গাছের ক্ষেত্রে ধরো এর ভিতরে মানে রেচন পদার্থ জমা রাখে, ইভেন টক জাতীয় ফলের ক্ষেত্রেও। তাহলে বুঝতে পারছো, এই মাঝখানে গহ্বরের মাঝখানে উদ্ভিদ যে জিনিসটা রেচন পদার্থ বা যেটা ওদের শরীরের জন্য লাগবে বা ওই পরিবেশে বেঁচে থাকার জন্য লাগবে, সেইটা ওরা সঞ্চয় করে। আচ্ছা, এখানে তাহলে আরও একটা জিনিস বলে দিই, যখন এইরকম মানে পুরো জিনিসটা মোটামুটি সব জিনিসই পয়েন্ট করে ফেলেছো, তখন এরকম গোটাটা হালকা হালকা ডট 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 দিয়ে দেবে, এটা হলো সাইটোপ্লাজম বোঝাতে। আর এখানে অ্যারো দিয়ে লিখেও দেবে, ঠিক আছে, এটা হলো সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমে মাঝে মাঝে একটু বড় বড় ডট দেবে, মানে একটু বড়। ওকে, সেইগুলো হলো রাইবোজোম। রাইবোজোম কি করে? রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করে। এই রাইবোজোম কিন্তু এন্ডোপ্লাজমিক, এখানে রেটিকুলামের গায়েও ছিল, আবার সাইটোপ্লাজমে ফ্রিলি ঘুরে বেড়াতেও পারে। ওকে, এই সাইটোপ্লাজমে এরা মানে এদিক ওদিক বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকতেও পারে। তাহলে এই যা যা আছে, এই কোষাঙ্গাণুগুলি উদ্ভিদ দেহে দেখা যায়। এরকম যখন যদি ছবি আঁকতে দেয়, সেক্ষেত্রে ছবির নিচে অবশ্যই ভাবে লিখবে যে উদ্ভিদ কোষের বিবর্ধিত চিত্র। ওকে, খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু লিখতেই হবে। প্লাস্টিড নিয়ে এখন একটু কথা বলে নিই। প্লাস্টিড, আমরা তো ক্লোরোপ্লাস্টিড নিয়ে কথা বললাম, এইরকম উদ্ভিদ দেহে আরও অনেক প্রকার প্লাস্টিড হয়। ছোটো করে বলে দিচ্ছি, ছোট প্রশ্ন আসে এই কারণে। দেখো, যদি প্লাস্টিডকে দেখি, আমি ছকাকারে লিখছি, যদি তোমাদের প্রয়োজন বোধ হয় খাতায় লিখে নিতে পারো। প্লাস্টিড দুই প্রকার হচ্ছে, একটা হলো বর্ণযুক্ত প্লাস্টিড, আর একটা হলো বর্ণহীন প্লাস্টিড। বুঝতেই পারছো, বর্ণযুক্ত মানে যে প্লাস্টিডের রং আছে। এই যে প্লাস্টিডের রং আছে সেটাকে আবার প্রধান দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। এটা হলো ক্লোরোপ্লাস্টিড আর অন্যটা হলো ক্রোমোপ্লাস্টিড। ওকে, ক্লোরোপ্লাস্টিডের রং কি? সবুজ বর্ণের হচ্ছে, সেই জন্য এর ভিতরে সালোক সংশ্লেষ হয়। ক্রোমোপ্লাস্টিড আবার অনেক প্রকার হয়, দু একটা আমি নাম বলছি। জ্যান্থোপ্লাস্ট, রোডোপ্লাস্ট, ঠিক আছে, প্লাস্ট অংশটা আমি কমা দিয়ে দিলাম। এবার দেখো, জ্যান্থোপ্লাস্ট হলো হলুদ বর্ণের হয়, এটা হলো হলুদ। রোডোপ্লাস্ট হলো লাল, মানে যে ফুল লাল হয় সেই ফুলে রোডোপ্লাস্ট আছে, যে ফুল হলুদ হচ্ছে সেই ফুলে জ্যান্থোপ্লাস্ট আছে। বা অনেক সময় দেখবে অনেক পাতার রং হয় সেগুলোর ক্ষেত্রে। এবার তাহলে এই যে প্লাস্টিডের কাজ কি? বুঝতেই পারছো, এটা ফুল ফল এসবের মানে রঙে সাহায্য করছে, পতঙ্গদের আকৃষ্ট করতে সাহায্য করছে। এ কি করছে? সালোক সংশ্লেষে সাহায্য করছে। তাহলে এই বর্ণহীন প্লাস্টিডের কাজ কি? বর্ণহীন প্লাস্টিডের কাজ হলো খাদ্যবস্তু সঞ্চয়
করা। বর্ণহীন প্লাস্টিডের আরও একটা নাম হলো লিউকোপ্লাস্টিড বা প্লাস্ট, লিউকোপ্লাস্ট। এর কাজ কি? সঞ্চয়। এই যে বর্ণহীন প্লাস্টিড যখন শ্বেতসার সঞ্চয় করে, শ্বেতসার, তখন মানে শ্বেতসার সঞ্চিত হয় যে লিউকোপ্লাস্টের ভিতরে, সেটার নাম হলো অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট। ওকে। যদি প্রোটিন সঞ্চিত হয়, এখানটায় লিখছি, প্রোটিন সঞ্চিত হলে সেটার নাম হলো অ্যালিওরোন প্লাস্ট, অ্যালিওরোন প্লাস্ট। আর যদি ফ্যাট সঞ্চিত হয় তাহলে সেটা হলো এলাইওপ্লাস্ট। ওকে। এতগুলো ডিটেল যদি নাও মনে রাখতে পারো, এটুকু জেনে রেখো লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের কাজ হলো সঞ্চয় করা, বিভিন্ন পদার্থ সঞ্চয় করে, যেমন শ্বেতসার সঞ্চয় করতে পারে, প্রোটিন সঞ্চয় করতে পারে, ফ্যাট সঞ্চয় করতে পারে। আর এই ক্লোরোপ্লাস্ট হলো বর্ণযুক্ত প্লাস্টিক, যেটার কালার আছে, এটা সালোক সংশ্লেষ করে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো বুঝতে পারলে এবার অনেক সময় ছোট প্রশ্ন আসে যেগুলো নিয়ে এখন কথা বলবো। সেটা হলো কোন কোষাঙ্গাণু প্রাণী কোষে থাকে না, উদ্ভিদ কোষে থাকে? সেটা হলো এই প্লাস্টিড। প্লাস্টিড প্রাণী কোষে থাকে না, কারণ ওদের খাদ্য তৈরি করবার বা পতঙ্গ আকৃষ্ট করবার বা খাদ্য এই সমস্ত কিছুর এগুলোর দরকার পড়ে না, সেই কারণে প্রাণী কোষে তোমার প্লাস্টিড থাকে না। এই সময় ঘুরিয়ে প্রশ্ন আসে যে এমন একটা অঙ্গাণুর নাম লেখো, এমন একটা দ্বিপর্দা বেষ্টিত অঙ্গাণুর নাম লেখো, কোষাঙ্গাণুর নাম লেখো, যেটা উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। তাহলে সেটা একই হবে, প্লাস্টিড। কারণ প্লাস্টিডের বাইরে দুটো স্তর থাকে, দুটো পর্দা রয়েছে। এর আরও একটা অন্য আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো কোন কোষাঙ্গাণু যেটা প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না? সেটা কি? সেটা হলো তোমার সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম প্রাণী কোষে থাকে, কারণ প্রাণী কোষ বিভাজনের ক্ষেত্রে কাজে লাগে, বেমতন্তু তৈরি করে, এক্ষেত্রে উদ্ভিদ কোষের ক্ষেত্রে লাগে না। বলে এইগুলো হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে ছবি সহ পড়বে। প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল খুব ভালো করে পড়বে। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। আর এই ভিডিওটাকে তোমরা লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।